digital personal data protection. I mean, any data that is only on digital is not about physical. Physical data জন্য সাধারণভাবে অন্য আইন আছে। ডিজিটাল পার্সোনাল ডেটা, ডিজিটালি রয়েছে এরকম পার্সোনাল ডেটা, এনি ডেটা উইচ ইজ ইন পার্সোনাল ডেটা দ্যাট ইজ ইন ডিজিটাল ডোমেন। আমাদের সব ডেটাই এখন ডিজিটাল ডোমেন আছে বা নেটওয়ার্ক আছে। তাহলে ডিজিটাল পার্সোনাল ডেটা তার প্রোটেকশন তার জন্য 2023-তে 11th of August-এ এনঅ্যাক্টেড হয়েছে। আর তার রুলস মানে যে কোনো অ্যাক্ট কার্যকরী হওয়ার জন্য কিছু নিয়মাবলী দরকার। আইনকে কাজে লাগাতে গেলে কিছু নিয়ম লাগে, পলিসিকে কাজে লাগাতে গেলে কিছু গাইডলাইন লাগে। তাই জন্য সরকার প্রথমে পলিসি নিয়ে আসে, তারপরে সেটাকে কার্যকরী করার জন্য গাইডলাইন নিয়ে আসে। তাতে বলা হয়েছে যে এই 2027 এর মধ্যে সবাই আমরা এতে কমপ্লায়েন্ট হব। অথচ এই ঘরে একটাই জানে এরকম হাতের কল্পনা আছে, যেমন একজনকে পেলাম মানে আপনাদের কাছে আর কত মাস বাকি আছে? 5 মাস। মানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক 14 মাস বাকি রয়েছে। আপনাদেরকে কমপ্লায়েন্ট হতে হবে। যদি কমপ্লায়েন্ট না হন একবারে 250 কোটি টাকার ফাইন দিতে হবে। যদি কমপ্লায়েন্ট না হন কত টাকার ফাইন দিতে হবে? 250 কোটি। আমি এরকম একটা সময়ের কথা তোমাদের সামনে বলতে এসেছি বা আপনাদের সামনে বলতে এসেছি, পোস্ট ডিপিডিপি অ্যাক্ট যখন একটা কার্যকরী হয়ে গেছে, মানে মে 2027 এর পর জুন 2027 থেকে যখন এটা কার্যকরী হয়ে গেছে, তখন কিভাবে আমরা বাঁচবো, কারা বাঁচবো? যারা আমরা অন্যের তথ্য সংগ্রহ করছি। ওই যে ছেলেটি আমার কনসেন্ট না নিয়ে আমার ভিডিও তুলছে, এখানে যতজন আমার কনসেন্ট না নিয়ে, এক্সপ্লিসিট কনসেন্ট না নিয়ে আমার ছবি তুলছে, আমি কোথাও বলিনি এনাদেরকে, ডক্টর ধরকে আমি কোথাও লিখে দিইনি যে আপনি আমার পারমিশন না নিয়ে আমার ছবি তুলতে পারেন। তাই না? এমন একটা দিন আসবে যখন আমি প্রত্যেকটার জন্য 250 কোটি টাকা চাই। ভালো লাগছে? আমার যে ভয় লাগা উচিত, আমি তো ভালো লাগানোর জন্য এগুলো বলছি। তোমরা যারা চাকরি করবে, তোমাদের প্রত্যেকটা কোম্পানিতে তোমরা যারা কাজ করবে, কারোর না কারো তথ্য নিয়ে কাজ করবে। যত ইউনিভার্সিটি আছে, চন্দন স্যার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াতেন, অনেক ছাত্রদের বলতেন এই তোর আবেদনটা রেখে যা, এখন বলতে পারবেন। একটা অনুষ্ঠানে ঢুকছো, আজকে প্রকাশনায় কনফারেন্সে খাতায় সই করিয়েছো, আগামী দিনে করতে পারবে? ইউ কান্ট। No, you can't. So what will happen? It is also a business. Come to that world where you can know something to make yourself useful and ready to become a very important person for any organization to be hired. আগামী দিনে যে কাজগুলো এআই খেতে পারবে না, তার মধ্যে একটা হলো সিকিউরিটি। কারণ এআই নিজেই সিকিউর কিনা এটা সবসময় এআই কে পরীক্ষা দিতে হবে। তার জন্য আমাদের মতো কিছু লোককে সবসময় লাগে, মানে আমি নিজেকে প্রমোট করে যাচ্ছি। সুতরাং আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আগামী 30 মিনিট, যেখানে তোমরা সিদ্ধান্ত নিতে পারো যে আগামী দিনে তোমরা সিকিউরিটিটাকে তোমাদের ক্যারিয়ার বানাবে কিনা। ওখানে যে নিজের সেলফি তুলছে সে জানে না ইন্টারনেট চালু আছে এবং 1888টা প্ল্যাটফর্মে ওর ছবিটা অলরেডি চলে গেছে। বিকজ সমস্ত তোমরা যত ফ্রি সফটওয়্যার এবং ফ্রি অ্যাপ ডাউনলোড করো, তাতে তোমরা সবাইকে পারমিশন দিচ্ছ, তোমার জিজ্ঞাসা করা ছাড়াও, তোমার কাছ থেকে এক্সপ্লিসিট পারমিশন ছাড়াও তোমার তথ্যটা তারা নিতে পারে। প্রশ্নটা হচ্ছে তারা শেয়ার করছে কি না করছে, কিন্তু তারা নিয়ে রাখছে। এটাকে বলা হয় সিঙ্কিং। তুমি সবকটা অ্যাপকে তোমার জেগে থাকা বা ঘুমিয়ে থাকার সময় অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে সিঙ্ক করতে অ্যালাউ করে। ফলে যেই মাত্র তুমি সেলফি তুলেছো, সঙ্গে সঙ্গে সারা বিশ্বের 1888টা অ্যাপ্লিকেশনে তোমার ডেটা সিঙ্ক হয়ে গেছে, ইফ নট মোর। আমি বলছি না, এটা জ্যাক ডরসি বলেছেন 2019 সালে জয়েন্ট সেশন অফ ইউএসএ।
ভারতবর্ষ এই মুহূর্তে সাইবার সিকিউরিটি ইনক্লুশনে সেকেন্ড র্যাঙ্কে চলে এসছে, জাস্ট আফটার ইউএস। মানে ভালো কাজে নয়, আমাদের তথ্যটার মূল্যটা এত বেশি যে আমরা বেশি অ্যাটাক করছি, বা আমরা হয়তো দুর্বল, সেই জন্য অ্যাটাক করলে তাড়াতাড়ি পাওয়া যায়। বিষয়টা হলো যে the question is no longer if organization needs the solution I'm going to talk about is privacy enhancing technology. The only one way that we are looking at how to prevent this or try and safeguard it. Trust is the new currency. আমরা এখন কি বলছি, জিরো ট্রাস্ট আর্কিটেকচার, মানে ডু নট ট্রাস্ট। আমরা বলছি ফার্স্ট ভেরিফাই দেন ট্রাস্ট। তারা মানে স্মল আর্মস ক্যারি করে, তারা বাড়িতে নিয়ে গেলে পরে তাদের বাড়িতে অনেক রকম দুর্ঘটনা হয়। কেন ঘটে? কেন ঘটে? বাড়ির কেউ সেই বন্দুক নিয়ে চালিয়ে দেয়, তো এরকম অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, তুমি এটাকে প্রিভেন্ট কিভাবে করতে পারো? লক করে রেখে, তাই না? লক করে তো চাবিটা কোথাও রাখতে হবে, বেস্ট হচ্ছে বাইরে পুকুরে ছুঁড়ে ফেলে দাও, তাহলে কেউ পাবে না। তা তো নয়, কোথাও তো নিশ্চয়ই রাখো। যদি রাখো, যেখানে তুমি রাখছো, যেহেতু তুমি জানো, তার অন্য কেউ জানতেই পারে। কিন্তু তুমি যদি ওই বন্দুকটাকে টুকরো টুকরো করে 10 জায়গায় ভাগ করে রাখো, একমাত্র তুমিই জানো ওই বন্দুকটাকে কিভাবে জুড়তে হয়, তাহলে কি ওটা কেউ চালাতে পারতো? এটাকে বলা হয় ডিসপোলারেটেড ডেটা রিপোজিটরি বা ডিসেন্ট্রালাইজড ডেটা রিপোজিটরি। কোন ডেটাকে যদি আমি পৃথক পৃথক করে রাখি এবং কিভাবে সেটাকে এক করা যায় সেটা যদি আমি জানি, তাহলে সেটা অনেক সুরক্ষিত। তাহলে এমন একটা ছবি দিলাম, সেটা যে দীঘাতে রয়েছে সেটা বুঝাতে না পারলে পরে সেটা অনেক বেশি কার্য। তাহলে বুঝতে হবে আমার এই ক্ষেত্রে প্রাইভেসিটা আমার ডেটা শেয়ারিং এর ক্ষেত্রে একটা কম্পিটিটিভ এজ দেয়, আমি যদি সেটা বুঝতে পারি। প্রাইভেসি টেক রেভলিউশন, এটা একটু বুঝে নিয়ে আমরা প্রাইভেসি টেকনোলজিতে আসবো। যে অ্যাডভান্সিং ডেটা টেকনোলজি, এই অ্যাডভান্সিং ডেটা টেকনোলজি কিভাবে হলো, আমাদের পিপিডিপি আমাদেরকে বাধ্য করছে একটা কমপ্লায়েন্সের দিকে যেতে। এই যে 250 কোটি টাকা ডাইরেক্ট একটা ভয়, একটা ভীতি, যাতে আমরা কমপ্লাই করি। সুতরাং এই অ্যাডভান্সিং ডেটা সিকিউরিটি, আমরা ডেটা সিকিউরিটিটাকে অ্যাডভান্স করছি কিসের রেসপেক্টে না? আচ্ছা, যারা যারা এই ছবি তুলছো তাদেরকে বলছি, আমি মোহাম্মদকে বলবো এই প্রেজেন্টেশনটা ছাত্রদের মধ্যে সার্কুলেট করবে। এটা কোনো রকম আইপিআর নেই, এটা তো জুয়ার কেস, মানে সবার কাছ থেকে জুটিয়ে নিয়ে করেছে, তাহলে আমার এর মধ্যে কোনো রকম নতুনত্ব নেই, সুতরাং যে কেউ এটা থেকে দেখতে পারে। ফলে অ্যাডভান্সিং টেকনোলজি, অ্যাডভান্সিং ডেটা সিকিউরিটি হচ্ছে যে জোর করে আমাকে কমপ্লাই করা। এনাবলিং ডেটা রেগুলেটরি অ্যাডহারেন্স, মানে আমার যখন ইন্টারন্যাশনালি আমি ব্যবসা করতে যাচ্ছি, ইউরোপের সঙ্গে ব্যবসা করতে যাচ্ছি, তার জিডিপিআর কে কমপ্লাই করছি। সিঙ্গাপুরে ব্যবসা করতে যাচ্ছি, এসজিপিএ কে কমপ্লাই করতে হচ্ছে। আমেরিকাতে ব্যবসা করতে যাচ্ছি, সিসিপিএ কে কমপ্লাই করতে হচ্ছে। তার মানে আমি বাধ্য হচ্ছি কমপ্লাই করতে। ভারতের সঙ্গে সেটা ছিল না, এখন ভারতের সঙ্গে যারা ব্যবসা করতে আসবে তারা ডিপিডিপি কমে। তাহলে নেক্সট পয়েন্টটা হচ্ছে কম্পিটিটিভ বেনিফিটস। বেনিফিটসটা কি? যেই মাত্র আমার কমপ্লায়েন্স হলো, অটোমেটিক্যালি আমার মিনিমাম একটা বেঞ্চমার্ক অফ সিকিউরিটি এসে, আমার নামের সঙ্গে আমার ওষুধের নাম তোমার দরকার নেই, কিন্তু সেটাই তুমি মানে তুমি মানুষকে জানিয়ে দেবে যদি তুমি আমার মানে প্রেসক্রিপশনের ছবি তো, তোমার প্রেসক্রিপশনের ছবি তোলার দরকার নেই, তুমি ডাক্তারের কাছ থেকে জানতে পারো যে 50 থেকে 60-এর মধ্যে বয়সে আপনারা সাধারণভাবে কোন ধরনের প্রেশারের ওষুধ খেলে পরে তারা ভালো রেজাল্ট করছে, যার থেকে তুমি অ্যানালিটিক্স করতে পারো। তোমার জানার দরকার নেই যে সঞ্জয় কুমার দাস কি ওষুধ খায়। ডেটা ড্রিভেন ইনোভেশনের ক্ষেত্রেও সেম অ্যাপ্লাই হবে। অ্যাবসলিউটলি, এটাই তো বলছি। আর ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এর জন্য তোমার আইডেন্টিফায়ার্স দরকার নেই, তোমার অ্যাট্রিবিউটস দরকার আছে। সো ডেটা ড্রিভেন ডিসিশন মেকিংটাই D3ME আগামী দিনের ভবিষ্যৎ, এবং আমাদের যত এলএলএম আমরা ব্যবহার করি সবাই D3ME করে। আমি তাকে বলি আমার জন্য এই ধরনের একটা ছবি বানিয়ে দাও, এই ধরনের একটা ভিডিও বানিয়ে দাও, সেক্ষেত্রে ও আমার নাম জানতে চায় না, আমার চাহিদা জানতে চায়। তাহলে সেক্ষেত্রে আমার পার্সোনালাইজড যে অ্যাট্রিবিউট, তার সঙ্গে কনটেক্সট, এই দুটোকে যেই মাত্র আমি আলাদা করবো, ও কনটেক্সটটুকু নিয়েই কাজ করে, আমার অ্যাট্রিবিউট জানতে চায় না। কিন্তু আমি তাকে যখন বাধ্য করি যে তুমি আমাকে বুঝে ব্যবহার করো, তখন আমি তাকে প্রাইভেসি ভ্যালু করে।
থ্যাংক ইউ স্যার। আর একটা সহজ জিনিস দেখবে যে এলএলএম তোমায় জানতে চাইবে তোমার প্রতিটা থ্রেডকে ও আলাদা করে সেট করবে নাকি ওটাকে ও কনটেক্সচুয়ালি দেখবে। ও বলবে তোমাকে বেটার ডিসিশন মেকিং এর জন্য তুমি অ্যালাউ করো, যেই মাত্র তুমি অ্যালাউ করলে সঙ্গে সঙ্গে ও কিন্তু সবগুলোকে এক জায়গায় করবে, তাহলে কিন্তু ডিসপোলারেটেড বা ডিসজয়েন্টেড ডেটা রিপোজিটরি হলো না, তুমি তোমার নিজের পেটটাকেই ভায়োলেট করবে। থ্যাংক ইউ স্যার। আর বেশিরভাগ কেউ কিছু বোঝেনি, ভালো প্রশ্নও করবে। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় অত্যন্ত ভারী হয়ে গেছে, এখানেই শেষ করা উচিত। অনেক ভালো থাকবেন।